আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল উত্তরের কোন অংশটুকুতে ঠিক কত মার্ক থাকে এবং পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে হয়, আর তোমার পরীক্ষার হলে কোন আন্দাজে লিখবা, পাঠ্য বইয়ের কোন অংশটুকু উত্তরের কোথায় লিখবা, এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেইলস আলোচনা করার জন্য আজকের ক্লাসটা। তো তোমরা কেউ চাইলে পরীক্ষার আগের রাতে অথবা পরীক্ষার আগে এই ক্লাসটা একবার দেখলেই ইনশাআল্লাহ সৃজনশীল সম্পর্কে একটা ভালো রকমের ধারণা হয়ে যাবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে কীভাবে সৃজনশীলটা পরিপূর্ণভাবে একুরেট মার্ক নেওয়া যায় এইটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, শুরুতেই দেখো আমি কিছু জিনিস লিখে রাখছি। স্মার্ট বোর্ড না থাকার কারণে স্লাইড বানানো সম্ভব হয় না, তো যার কারণে লিখে লিখে ভিডিও করতে হইতেছে। তো যাই হোক, আমরা কিছু জিনিস এখানে লিখে রাখছি। আমাদের 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ এবং ঘ। এই 4টা একটা সৃজনশীলে থাকে। আচ্ছা, এসএসসিতে কে কীভাবে লিখছো এটা আমি জানি না, তবে এইচএসসিতে এসে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা সবসময় প্যারা আকারে লেখার চেষ্টা করবা। বাংলা প্রথম পত্রের সৃজনশীলগুলার উত্তর সবসময় তোমরা প্যারা আকারে লেখার চেষ্টা করবা। তো সেইটার ক্ষেত্রে জ্ঞানমূলক, যেটাকে আমরা ক নাম্বার বলি, অর্থাৎ এক কথায় যেটা উত্তর হয়ে যায়, ওইটাতে তোমরা হাইস্ট 2 থেকে 1 লাইন লিখবা এবং এইটাতে মার্ক থাকে 1 মার্ক। বুঝতে পারলা? আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই যে অনেকেই ক মার্কটা একটা শব্দে লিখে দাও। যেমন তোমাকে যদি প্রশ্ন করে, তোমাকে মনে করো যে কোশ্চেন করছে অপরিচিত গল্পের লেখকের নাম কি, অপরিচিত গল্পের লেখকের নাম কি, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তুমি যদি জাস্ট উত্তরে তাহলে কি লিখবা? উত্তরে কি লিখবা তাহলে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিলে এটা একটা অক্ষরে জাস্ট উত্তর হয়ে যায়। তো এইটা না করার চেষ্টা করবা। তোমরা চেষ্টা করবা সবসময় একটা বাক্যে লেখার জন্য, একটা বাক্যে লেখার জন্য যে অপরিচিতা গল্পের লেখক বা অপরিচিতা গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে একটা বাক্য দিয়ে ক নম্বরের অ্যান্সারটা করার চেষ্টা করবা। এই জন্য আমি লিখে রাখছি, দেখো 2 থেকে 1 লাইন। 2 থেকে 1 লাইনে তুমি এই ক নম্বরের অ্যান্সারটা করে ফেলবা একটা বাক্য দিয়ে বা 2টা বাক্য দিয়ে। ওকে, আচ্ছা, একটা শব্দে না করার চেষ্টা করবা, পারফেক্টভাবে হবে একটা বাক্য। এবার আসো খ নম্বরে। তো ক নম্বর তো একটা হচ্ছে লাইনে বা একটা বাক্যের মধ্যেই হয়ে গেল। এখন খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর এইগুলাতে কিভাবে লিখবা? খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন যেটাকে বলা হয়, এইটার মধ্যে তুমি 2টা প্যারা দিয়ে উত্তর করবা এবং এইটাতে থাকবে 2 মার্ক। এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরেই শিখবো। এরপর বলি প্রয়োগমূলক অর্থাৎ গ নম্বর, এইটাতে তুমি লিখবা 3টা প্যারা দিয়ে, এইটাতে থাকবে 3 মার্ক। এবং ঘ নাম্বার যেটাকে বলা হয় উচ্চতর দক্ষতা, এইটাতে 4টা প্যারা দিয়ে লিখবা, এখানে থাকবে 4 মার্ক। এখন কথা যে খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বারের এই প্যারাগুলা কিভাবে সাজিয়ে লিখব, কিভাবে লিখলে ঠিক একুরেট হবে, চলো একটু দেখে নেই। আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট জিনিস বলে নেই, সেটা হচ্ছে কোনটাতে ঠিক কতটুকু সময় দেওয়া তোমার উচিত হবে। ক নাম্বারের এইটাতে তুমি হাইস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় দিবা। 30 সেকেন্ড সময় দিবা এটাতে তুমি সময় দিবা 30 সেকেন্ড থেকে হাইস্ট 1 মিনিট। খ নাম্বার যেটা আছে এইটাতে তুমি সময় দিবা 3 থেকে 4 মিনিট, হাইস্ট 3 থেকে 4 মিনিট কোনটাতে? খ নাম্বারে। ওকে, এবার আসো গ নাম্বারে। গ নাম্বারে তুমি হাইস্ট 5 থেকে 6 মিনিট সময় দিবা। 5 থেকে 6 মিনিট সময় দিলেই তুমি গ নাম্বারটা কভার করে ফেলতে পারবা এবং গ নাম্বারে তুমি 7 মিনিট থেকে 7.5 মিনিট সময় দিবা। 7 মিনিট থেকে 7.5 মিনিট। ওকে, এইটা হচ্ছে একটা টাইম ম্যানেজমেন্টের আর কি বিষয়, ঠিক আছে? তো পরীক্ষার খাতায় আবার এমন করতে যাইও না যে খ নাম্বার তো লিখবো 3 থেকে 4 মিনিটে, 2 মিনিট তো অলরেডি চলে গেছে, আর অল্প একটু সময় আছে, তাড়াতাড়ি লিখি, এটা করার দরকার নাই। তুমি পুরা সৃজনশীলটার জন্য একটা টাইম বেঁধে নিবা। এখানে হচ্ছে 7, 6,
3 বা 4 মিনিট, আর এখানে হচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিট। এখানে তোমার পুরো সৃজনশীলটা লিখতে 18 থেকে 20 মিনিট সময় লাগবে। তো তুমি একটা সৃজনশীলের জন্য 18 থেকে 20 মিনিট সময় বেঁধে নিবা, নিয়ে সৃজনশীলটা লেখা শুরু করবা। ক নাম্বার খ নাম্বারের জন্য আলাদা করে সময় মানে ম্যানেজমেন্ট করাটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? তো একটা সৃজনশীলের জন্য তুমি 18 থেকে 20 মিনিট সময় নিয়ে লেখা শুরু করবা। হয়তো বা কোনোটাতে 2-1 মিনিট একটু বেশি যাবে বা কোনোটাতে 2-1 মিনিট একটু কম যাবে, এটা কোনো বিষয় না। তো এইভাবে তুমি একটা সৃজনশীলের একটু টাইম ম্যানেজমেন্ট করে লেখার চেষ্টা করবা। পরীক্ষার হলে অবশ্যই ঘড়ি পরে যাওয়া এবং ঘড়িতে দেখে দেখে একটু টাইম ম্যানেজমেন্ট করে লেখার চেষ্টা করবা। আচ্ছা, এইবার আমরা চলে আসি খ নাম্বারের মধ্যে। খ নাম্বারে আমি বলছিলাম 2টা প্যারা দিয়ে তুমি লিখবা। এর প্রথম প্যারাটা হচ্ছে জ্ঞান বা মূল কথা, অর্থাৎ প্রশ্নের মধ্যে যেই প্রশ্নটা তোমাকে করে এইটার যখন তুমি এক কথায় উত্তর লিখবা, ওইটা হবে তোমার জ্ঞানমূলক বা মূল কথা। এইটাতে পাবা তুমি 1 মার্ক। এইটাতে পাবা তুমি 1 মার্ক। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ কি, বা কল্যাণী পরবর্তীতে আর কেন বিয়ে করতে চায়নি, এই প্রশ্নটার উত্তর যখন তুমি একটা কথায় লিখবা, ওইটা হবে তোমার জ্ঞানমূলক বা মূল কথা। ওই লেখাটার জন্য তুমি পাবা 1 মার্ক। এরপর ওই কারণটা তুমি যখন একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করে লিখবা, যেটাকে অনুধাবন বলা হয়, এটার মধ্যে তুমি পাবা আরো 1 মার্ক। একটু পরে আমি হচ্ছে এটার এক্সাম্পল দেবো, তাহলে তুমি একবারেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি 3টা প্রশ্নের টাইপ লিখে রাখছি, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলা খ নাম্বারের মধ্যে সাধারণত বেশি আসে। আচ্ছা, কবিতার একটা লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে এই কবিতার লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে। আবার অর্থাৎ মনে করো যে কোনো একটা কবিতার মাঝখান থেকে একটা লাইন বা 2টা লাইন তুলে দিল, দিয়ে প্রশ্ন করে দিল যে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা এই লাইনটা দিয়ে তুমি কি বোঝো, বা এই লাইনটার সাহায্যে কবি কি বোঝাতে চেয়েছেন। এই ধরনের প্রশ্নগুলা কবিতা থেকে এই খ নাম্বারের মধ্যে করে থাকে। এরপর গল্প থেকে কি ধরনের প্রশ্ন করে, গল্পের যে কোনো একটা লাইন তুলে দিতে পারে, গল্পের যে কোনো একটা উক্তি তুলে দিতে পারে, গল্পের কোনো একটা ব্যক্তির একটা কথা তুলে দিতে পারে। এরপর মনে করো যে কবি একটা উদাহরণ দিয়েছেন, এইটা তুলে দিতে পারে, দিয়ে তোমাকে প্রশ্ন করবে যে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। গল্প থেকে এই ধরনের প্রশ্নগুলো করে। এরপর আরেকটা টাইপ হচ্ছে, এইখানে তোমার গল্পের একটা প্যারা বা গল্পের কয়েকটা লাইনের মূল ভাব এখানে তোমার দিয়ে দেবে। দেওয়ার পর বলবে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে বা এটা কেন হয়, বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত খ নাম্বারের মধ্যে বেশি করে থাকে। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এখন একটা আমরা এক্সাম্পল দেখি যে খ নাম্বারের মধ্যে প্রশ্নের উত্তর ঠিক এক্সাক্ট কিভাবে করতে হবে। আচ্ছা, মনে করো এখানে প্রশ্ন করে দিছে আমাদের অপরিচিতা গল্প থেকে যে কল্যাণীর বিয়ে না করতে চাওয়ার কারণ কি। এখন তোমাকে কিন্তু আগে থেকেই জেনে রাখতে হবে যে কল্যাণী কেন বিয়ে করতে চায় নাই, কল্যাণী এবং অনুপমের বিয়ের সময় ঠিক কী কী ঘটনাগুলো ঘটছিল এবং ঠিক কী কারণে কল্যাণী আর পরবর্তীতে বিয়ে করতে চায় নাই, এই কনসেপ্টটা বা এই ধারণাটা তোমাকে আগে থেকেই গল্প থেকে নিয়ে রাখতে হবে। ওকে, এবার তুমি পরীক্ষার খাতায় যখন উত্তর করতে যাবা, তখন তুমি ঠিক কীভাবে লিখবা। এখন দেখো, আচ্ছা, কল্যাণীর বিয়ের সময় কি হয়েছিল। কল্যাণীর বিয়ের সময় তোমার অনুপমের মামা কল্যাণীর বাবার কাছ থেকে অনেক যৌতুক দাবি করছিল এবং গহনা কম বেশি হবে এই সন্দেহ করে এই কল্যাণীর বাবাকে তিনি অপমানমূলক কথা বলছিলেন। আর তাছাড়াও নারী জাতির অবমূল্যায়ন দেখছিল এবং কল্যাণী নারী জাতির অবমূল্যায়ন দেখে এবং তার বাবার প্রতি এই অসম্মান দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়, বিয়ে ভেঙে যাওয়ার পর পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই বিয়ে করবে না। আচ্ছা, এইটা হচ্ছে মেইন কথা। এখন তুমি এই যে মূল কথা বা জ্ঞানমূলক যেই কথাটা, এখানে কি লিখবে, এখানে লিখবা কল্যাণী বিয়ের আসরে বসে এই বরপক্ষের হীন মানসিকতা বা নিম্নমানের মানসিকতা, তোমার শুদ্ধ ভাষা হয়েছে হীন মানসিকতা, নারীর প্রতি অবমূল্যায়ন এবং তার বাবার অসম্মান দেখে বিয়ে ভেঙে দেয় এবং পরবর্তীতে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। এই কথাটা তুমি এখানে লিখে দিবা। এই কথাটা তুমি এখানে লিখে দিলা, এখানে তোমাকে দেওয়া হবে 1 মার্ক। এখানে তোমাকে দেওয়া হবে 1 মার্ক। ব্যাস, এখন দ্বিতীয় প্যারা।
দ্বিতীয় প্যারায় তুমি ওই কথাটা একটু বিশ্লেষণ করবা। আচ্ছা, তাহলে এখন তুমি কোন কথাটুকু বিশ্লেষণ করবা আমি তোমাকে বলে দিতেছি। ওকে, প্রথমেই এই অনুপমের বিষয়টা বলবা যে বরপক্ষ মেয়ের গহনা কম বেশি হবে এই জিনিসটা নিয়ে সন্দেহ করছিল। এরপর এতে অনুপমের মামা এই কল্যাণীর বাবাকে যেই সকল কথা বলছিল এই কথাগুলোর দ্বারা কল্যাণীর বাবা অপমান বোধ করেন বা অপমানিত হন। এই কারণে কল্যাণী বিয়ে ভেঙে দেয় এবং নারী জাতির প্রতি এত অবমূল্যায়ন দেখে কল্যাণী নারীদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে এবং সে প্রতিজ্ঞা করে পরবর্তীতে আর কখনোই বিয়ে করবে না। এই কথাগুলা তুমি এইখানে ব্যাখ্যায় লিখে দিবা, ঠিক আছে? প্রথমে তুমি বলে দিলা কল্যাণী কেন আর বিয়ে করতে চায় না, এক কথায় বলে দিলা এবং পরবর্তীতে ওই কথাটা একটু ব্যাখ্যা করলা। এখানে তোমাকে দেওয়া হবে আরো 1 মার্ক। ওকে, বুঝতে পারলা? তো এইভাবে খ নাম্বারটা তুমি যদি 2টা প্যারার মাধ্যমে লিখতে পারো, স্যার তোমাকে খুশি হয়ে 2 নাম্বারই কিন্তু দিয়ে দিতে পারে। আশা করি পুরো জিনিসটাই একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি গ নাম্বারের মধ্যে। গ নাম্বারটা আমি বলছিলাম 3টা স্টেপে তোমাকে লিখতে হবে। ওকে, এখন আমরা চলো দেখি সেই 3টা স্টেপে তুমি ঠিক কি লিখবা এবং কতটুকু করে লিখবা। আচ্ছা, তো আরেকটা কথা বলি, প্রশ্নের মধ্যে তোমার যেইটা চাবে, প্রশ্নের মধ্যে যেই অংশটুকু চাবে সেই অংশটুকুই তোমাকে দিতে হবে, বাইরের কথা দেওয়া যাবে না। যেমন খ নাম্বারের মধ্যে একটু আগে যেই আমরা খ নাম্বারটা দেখলাম, ওইখানে প্রশ্ন করছিল বা জিজ্ঞেস করছিল যে অপরিচিতা গল্পে কল্যাণী কেন আর পরবর্তীতে বিয়ে করে নাই। এখন তোমাকে কেন বিয়ে করে নেই এই কথাটুকুই দিতে হবে। এখন তুমি ওইটার জায়গায় যদি দাও যে সে 4 নাম্বার পর্বের মধ্যে ট্রেনের যে ঘটনাটা, ওইটা যদি তুমি এখানে লিখে দাও, নাম্বার দেবে কি? নাম্বার কিন্তু দেবে না। তো তোমার যেই অংশটুকু চাবে ঠিক ওই অংশটুকুই দিতে হবে। আচ্ছা, এখন দেখো গ নাম্বারের 3টা প্যারার মাধ্যমে আমি তোমাকে লিখতে বলছিলাম। এর প্রথম প্যারাটা হচ্ছে জ্ঞানমূলক বা মূল কথা, অর্থাৎ প্রশ্নে যেটা মানে প্রশ্নপত্রের মধ্যে যেটা প্রশ্ন করবে ওই প্রশ্নটার এক কথায় যখন তুমি উত্তর লিখবা ওইটা হবে তোমার জ্ঞানমূলক বা মূল কথা। এখানে তুমি পাবা 1 মার্ক। ওকে, এরপর হচ্ছে অনুধাবনমূলক, অর্থাৎ এই কথাটা তুমি যখন ব্যাখ্যা করবা, ওই এক কথায় যেটা বললা ওইটাকে যখন একটু বিশ্লেষণ বা ব্যাখ্যা করে লিখবা, ওইখানে তুমি পাবা আরো 1 মার্ক। একটু পরে আমরা উদাহরণ দেব বা এক্সাম্পল দেবো, ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, এর শেষে যখন প্রয়োগ, এই জিনিসটার মধ্যে তোমাকে গল্প এবং উদ্দীপকের মধ্যে কানেক্ট করে দিতে হবে। বুঝতে পারলা? গল্প এবং উদ্দীপকের মধ্যে কানেক্ট করে দিতে হবে বা রিলেট করে দিতে হবে এই প্রয়োগ অংশটুকুর মধ্যে। একটু পরে উদাহরণ দিলে জিনিসটা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। আরেকটা বলি, অনুধাবন বা ব্যাখ্যায় তোমরা ঠিক কোন অংশটুকু লিখবা? এখানে তুমি পাঠ্য বইয়ের অংশ লিখবা। এখানে তুমি পাঠ্য বইয়ের অংশ লিখবা। প্রশ্নটা তোমার যেই রিলেটেড, ওই রিলেটেড গল্পের যেই ঘটনাটা বা গল্পের যেই অংশটুকু, ওই অংশটুকুই তুমি অনুধাবনের মধ্যে লিখে দিবা। এখানে তুমি কখনোই উদ্দীপক লিখবা না। উদ্দীপক তো স্যার জানেই, প্রশ্নের মধ্যে তো উদ্দীপক দেওয়াই আছে, স্যার তো সেখানে উদ্দীপক দেখতেই পাইতেছে। কাজেই তোমাকে এখানে কিন্তু উদ্দীপক লেখার কোনো কারণ নেই বা উদ্দীপক তুমি এখানে লিখবা না। এখানে তুমি পাঠ্য বইয়ের অংশটুকু লিখবা। যেমন প্রশ্নের মধ্যে যদি তোমাকে চায় কল্যাণী এবং অনুপমের বিয়ে সম্পর্কে বর্ণনা, তাহলে তোমাকে কিন্তু এখানে পাঠ্য বইয়ে ওই মানে প্রশ্নের সাথে গল্পের যে অংশটুকু রিলেটেড বা গল্পের যে অংশটুকু মিলে এই অংশটুকু তুমি এইখানে লিখবা অনুধাবনের মধ্যে। এখানে দেওয়া হবে তোমাকে 1 মার্ক। এখানে তুমি লিখবা পাঠ্য বইয়ের অংশ। আর এই শেষের যেই প্যারাটা প্রয়োগ, এইখানে তুমি গল্প এবং উদ্দীপকের মধ্যে কানেক্ট করে দিবে বা রিলেট করে দিবা। এইখানে তোমাকে দেওয়া হবে 1 মার্ক। একটু পরেই উদাহরণ দিতেছি। আচ্ছা, তার আগে প্রশ্নের কিছু টাইপ দেখি। আরও টাইপ হয় গ নাম্বারের, তো এই টাইপটা আসলে বেশি আসে, এই কারণে এটা লিখছি। আচ্ছা, উদ্দীপকের একটা চরিত্র, মনে করো যে যেই উদ্দীপক দেওয়া থাকবে ওখানকার একটা চরিত্র দিয়ে বললো যে অমুক চরিত্রের সাথে অপরিচিতা গল্পের বা যে কোনো অন্য কোনো গল্প হলে অন্য কোনো গল্পের নাম দিবে, ওই গল্পটা কার মিল পাওয়া যায়, কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়। উদ্দীপকের একটা চরিত্র এবং গল্পের কোন চরিত্রের সাথে এই চরিত্রের মিল পাওয়া যায়, এটা তোমাকে প্রশ্ন করে দিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারে যে উদ্দীপকের একটা চরিত্র
এর সাথে গল্পের কোন চরিত্র কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, অথবা বলতে পারে যে গল্পের উদ্দীপকের অমুক চরিত্র গল্পের অমুক চরিত্রের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ। মনে করো যে উদ্দীপকটা দিল, দিয়ে ওখানে একটা উদ্দীপকের নাম আছে রাতুল। তো এখানে আমাকে বলে দিল যে রাতুল চরিত্রের সাথে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত গ নাম্বারে করবে। বুঝতে পারলা? তো যাই হোক, একটু পরে আমরা এখন এক্সাম্পল একটা দেখি, তাহলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, গ এবং ঘ নাম্বার, এই দুইটা নাম্বার বোঝাইতে গেলে একটা উদ্দীপক দরকার হয়। উদ্দীপক ছাড়া এই দুইটা নাম্বার ভালো করে বোঝা যায় না। তো চলো আমরা একটা উদ্দীপক বানায় নেই, ওইখান থেকে আমরা গ এবং ঘ নাম্বারে ঠিক এক্স্যাক্ট কিভাবে উত্তর করতে হবে এটা একটু দেখে নিই। আচ্ছা, তো মনে করো একটা চরিত্র, একটু আগে যে নামটা বললাম যে রাতুল। আচ্ছা, মনে করো যে রাতুলের বিয়ে। হ্যাঁ, রাতুলের বিয়ে। ওকে। আচ্ছা, রাতুলের বিয়েতে রাতুলের বাবা কনে পক্ষের কাছ থেকে একটা মোটা অঙ্কের যৌতুক চাইলো। মনে করো যে 2-3 লাখ টাকা যৌতুক চাইলো, মানে ধরে নিলাম 2-3 লাখ টাকা একটা মোটা অঙ্কের যৌতুক চাইলো রাতুলের বাবা। আচ্ছা, তাহলে রাতুলের বাবা কনে পক্ষের কাছ থেকে একটা মোটা অঙ্কের যৌতুক চাইলো। মোটা অঙ্কের যৌতুক চাইলো। এরপর মোটা অঙ্কের যৌতুক চাওয়ার পর তার বিয়ে বাড়িতে একটা তোমার হচ্ছে কি একটা মানে খারাপ পরিবেশ তৈরি হইলো। ঠিক আছে? তো মেয়ের বাবা যৌতুক দিতে রাজি না। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এখানে রাতুল কোনো প্রকার বাধা দিল না। রাতুল কোনো প্রকার প্রতিবাদ করলো না। রাতুল কোনো প্রতিবাদ করলো না। ওকে। আচ্ছা, আমি একটু শর্টকাটে লিখতেছি আর কি, বোঝানোর জন্য, তাই না? আচ্ছা, রাতুলের বিয়ে, রাতুলের বাবা কনে পক্ষের কাছ থেকে একটা মোটা অঙ্কের যৌতুক চাইলো। হ্যাঁ, তো কনের বাবা এই যৌতুকটা দিতে রাজি হইল না। এটা নিয়ে তার বিয়ে বাড়িতে একটু মনোমালিন্য হওয়া শুরু হইলো। এই যে ঘটনাগুলো ঘটতেছে, রাতুল এই ঘটনায় কোনো প্রকার প্রতিবাদ করলো না। ওকে। তো কনে এবার সইতে না পেরে বিয়ে একদম দিল ভেঙে। ঠিক আছে? কনে বা পাত্রী বিয়ে ভেঙে দিল। ঠিক আছে? আচ্ছা, ভেঙে দিল এবং বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করলো। প্লাস বিয়ে করবে না প্রতিজ্ঞা করলো। আচ্ছা, ঠিক আছে? বিষয়টা বুঝছো তো? উদ্দীপকে কি বলছে এটা কিন্তু আগে তোমাকে বুঝতে হবে। বুঝতে পারলা? উদ্দীপকে কি বলছে এটা আগে বুঝতে হবে, এরপর তোমাকে প্রশ্নের সাথে উদ্দীপকটা মিলাইতে হবে। আচ্ছা, গ নাম্বারে মনে করো তোমাকে প্রশ্ন করছে যে একটা প্রশ্ন বানাও যে আচ্ছা, উদ্দীপকের রাতুলের সাথে অপরিচিতা গল্পে কোন চরিত্রের মিল পাওয়া যায়? উদ্দীপকের রাতুলের সাথে গল্পের, মানে অপরিচিতা গল্পের, হ্যাঁ আমি একটু শর্টকাটে লিখতেছি, অপরিচিতা গল্পের কার মিল লক্ষ্য করা যায়? কার মিল লক্ষ্য করা যায়? এটা মনে করে তোমাকে প্রশ্ন করে দিচ্ছে, এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে প্রশ্ন। এখন কথা, এখান থেকে তুমি কিভাবে উত্তর করবা। ওকে, প্রথমে তোমাকে বুঝতে হবে যে উদ্দীপকের এই যে রাতুলের যে চরিত্রটা, এই চরিত্রের সাথে এই অপরিচিতা গল্পে কোন চরিত্রটা মিলে যায়, এটা তোমাকে আগে বের করতে হবে। তুমি এখন দেখো তো, রাতুলের বিয়ে, অপরিচিতা গল্পের মধ্যে আমরা কার বিয়ে দেখতে পাই? অনুপমের বিয়ে বা কল্যাণীর বিয়ে। ওকে, তো রাতুল যেহেতু একটা ছেলে, তো চরিত্রের কথা বলছে, তাহলে অপরিচিতা গল্পের যে ছেলে অর্থাৎ অনুপম, তারই কথা নির্দেশ করছে। ওকে, এইবার তার বাবা হচ্ছে মোটা অঙ্কের একটা যৌতুক দাবি করে এবং একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। এই ঘটনায় রাতুল কোনো প্রকার প্রতিবাদ করে না, শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। ঠিক আমরা অপরিচিতা গল্পেও কিন্তু দেখতে পাই যে
অনুপম এবং কল্যাণীর বিয়েতে অনুপমের মামা কনে পক্ষের কাছ থেকে একটা মোটা অঙ্কের যৌতুক দাবি করে এবং এইটা নিয়ে বিয়ে বাড়িতে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। শেষ পর্যায়ে গিয়ে কল্যাণীর বাবা এই বিয়ে ভেঙে দেন এবং কল্যাণী প্রতিজ্ঞা করে আর কখনো সে বিয়ে করবে না। আচ্ছা, এইখানে তাহলে রাতুলের সাথে ওই অপরিচিত গল্পে কার কোন চরিত্রটার মিল আছে বলতো? অনুপমের মিল আছে। ওকে, তাহলে তুমি উত্তর করবা যখন তুমি উত্তর করবা, উত্তরের শুরুতেই লিখে দিবা যে উদ্দীপকের রাতুলের সাথে অপরিচিতা গল্পে অনুপমের মিল লক্ষ্য করা যায় বা অনুপমের মিল আছে, এখানে লিখে দিবা। ঠিক আছে, আমি আর লিখলাম না পুরোটা। এরপরে 2 নম্বর প্যারায় তুমি এসে কি লিখবা? 2 নম্বর প্যারায় তুমি পাঠ্য বইয়ের সাথে এই উদ্দীপকের যে রিলেটেড অংশটুকু এইটুকু লিখে দিবা। এখানে বিয়ে ভেঙে যাওয়ার কথাটুকু বলা হয়েছে, তাহলে গল্পের যেই অংশটুকুর মধ্যে বিয়ে ভেঙে যাওয়ার কথা আছে ওই অংশটুকু তোমাকে বলে দিতে হবে। তাহলে ওখানে আমরা গল্প থেকে কি দেখতে পাই? অনুপমের মামা কন্যাপক্ষের কাছ থেকে একটা মোটা অঙ্কের যৌতুক দাবি করছিল এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু গহনা দিতে কম বেশি করতে পারে, এটা নিয়ে সন্দেহ পোষণ করে কল্যাণীর বাবাকে অনেক ধরনের অপমানমূলক কথা বলেন এবং এতে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু অপমান বোধ করেন বা অপমানিত হন এবং কল্যাণীর বিয়ে ভেঙে দেন। এক্ষেত্রে অনুপম কোনো প্রকার প্রতিবাদ করে না, ফলে তার ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায়। এই কথাটুকু তুমি এখানে নিজের ভাষায় একটু লিখে দিবা। এখানে পাবা তুমি 1 মার্ক। এবং শেষের যেই প্যারাটা, এখানে তুমি গল্প এবং উদ্দীপকের মধ্যে রিলেট করে দিবা বা কানেক্ট করে দিবা। ওকে, আচ্ছা, এইটার মধ্যে তুমি লিখবা অতএব উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে উদ্দীপকের রাতুল এবং অপরিচিতা গল্পের মধ্যে অনুপমের মিল পাওয়া যায় বা অনুপমের মধ্যে মিল লক্ষ্য করা যায়। অন্যান্য গল্পের ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো যে এরা দুইজন একই সূত্রে গাথা। যখন দেখবা যে ওই উদ্দীপকের একটা চরিত্র আর গল্পের একটা চরিত্রের মিল আছে, তখন বলবা যে এরা দুইজন একই সূত্রে গাথা বা এদের মধ্যে মিল লক্ষ্য করা যায় বা এদের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই ধরনের ভাষাগুলো তোমরা এখানে লিখে দিবা। অতএব উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় উদ্দীপকের অমুক এবং গল্পের তমুক, এই দুইজনের মধ্যে মিল পাওয়া যায় বা এরা দুজন একই সূত্রে গাথা বা এরা দুজন এই সাদৃশ্যপূর্ণ। এই ধরনের একটা ভাষা এখানে গ নম্বরের শেষ প্যারাটার মধ্যে তোমরা লিখে দিবা। বুঝতে পারলাম? ওকে, এটা ছিল গ নম্বর। এখন এই উদ্দীপক থেকেই আমরা ঘ নম্বরটা কিভাবে লিখবা চলো দেখে ফেলি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ঘ নম্বরের মধ্যে তুমি 4টা প্যারার মাধ্যমে লিখবা। প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক, জ্ঞান, এরপরটা হবে অনুধাবন, এরপরটা হবে উচ্চতর দক্ষতামূলক এবং শেষেরটা হবে ইন্ডিং একটা প্যারা হবে। তোমরা এই যে রচনার ক্ষেত্রে উপসংহার পড়ছো না, রচনার যেই উপসংহার পড়তা, ওই উপসংহারের মতো করে এখানে একটা প্যারা দিতে হবে বা ইন্ডিং একটা দিতে হবে। এই 4টা প্যারায় তুমি 4 মার্ক পাবা, প্রত্যেকটাতে 1 মার্ক করে আছে। বুঝতে পারলা? তো প্রশ্নের মধ্যে যেই প্রশ্নটা করবে এইটার উত্তর যখন তুমি এক কথায় দিবা, ওইটা হবে তোমার জ্ঞানমূলক বা এক কথায় উত্তর, ওইটাতে তোমাকে দেওয়া হবে 1 মার্ক। এরপর ওই কথাটা তুমি একটু মানে ব্যাখ্যা করবা, এটাতে দেওয়া হবে তোমাকে আরেক মার্ক। এটার মধ্যে তুমি এই তোমার গল্পের অংশটুকু বলবা, এটার মধ্যে দেওয়া হবে আরেক মার্ক এবং এন্ডিং এর মধ্যে তোমার 1 মার্ক থাকবে। তো এইগুলা কিভাবে লিখতে হয় চলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, এইবার মনে করো ঘ নম্বরে তোমাকে প্রশ্ন করে দিয়েছে যে উদ্দীপকের পাত্রীর চরিত্রের সাথে কল্যাণীর মানে অপরিচিতা গল্পের যে পাত্রী ছিল কল্যাণী, ওর চরিত্রের কতটুকু প্রতিফলিত হয়েছে। এই উদ্দীপকের এই পাত্রীর চরিত্রটা কল্যাণীর চরিত্রের মধ্যে কতটুকু প্রতিফলিত হয়েছে, তার মানে দুইটা চরিত্রের মধ্যে কতটুকু মিল আছে, কি কি জিনিস মিল আছে এইটা চাইছে। বুঝতে পারলাম? তো এইটা তুমি 1, 2 এবং 3 নম্বর প্যারাটা ঠিক এই গ নাম্বারে যেভাবে লিখলা এইভাবেই লিখে দিতে হবে। তবে আমি একটু বলে দিই, ঠিক আছে? তো প্রথম হচ্ছে যে প্যারা লিখবা, উত্তরে যে প্রথম প্যারা লিখবা, এটাতে লিখবা যে উদ্দীপকের পাত্রীর চরিত্রের সাথে কল্যাণীর চরিত্রের অনেকাংশ মিল বা অনেকাংশ প্রতিফলন লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো কোন কোন বিষয়গুলোতে মিল লক্ষ্য করা যায় বলো তো? বিয়েতে তোমার হচ্ছে যৌতুক দাবি করছিল, এইটা মানে নাই পাত্রী, এই কারণে বিয়ে ভেঙে দিছে এবং নারী জাতির প্রতি অবমূল্যায়ন দেখে সে আর কখনো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা নেয় এবং কল্যাণী এক্ষেত্রে নারীদের শিক্ষার দায়িত্বও গ্রহণ করে। এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু মিল পাওয়া যায়। তাহলে তুমি এখন কি লিখবা?
প্রথম যে প্যারাটা এটা তো তুমি লিখে দিলা, এই যে এই প্রশ্নটা অনুসারে এখানে লিখে দিলা, এটার মধ্যে তোমাকে দেওয়া হবে 1 মার্ক। এরপর দ্বিতীয় নাম্বার যে প্যারা, এইখানে তুমি কি লিখবা, এইখানে তুমি পাঠ্য বইয়ের অংশটুকু লিখে দিবা। পাঠ্য বইয়ের কোন অংশটুকু লিখবা বলো তো? এই যে বিয়েতে যৌতুক চাওয়া হয়েছিল, এর বিয়েতেও যৌতুক চাওয়া হয়েছে, কল্যাণের বিয়েতেও যৌতুক চাওয়া হয়েছে, মিল আছে। এইবার যৌতুক চাওয়ার এই বিষয়টা নিয়ে কল্যাণী মানে পাত্রীপক্ষরা, উদ্দীপকেরও পাত্রীপক্ষ গল্পেরও পাত্রীপক্ষ দুইখানেই কিন্তু ওরা অপমানিত বোধ করছে এবং নারী জাতির প্রতি একটা অবমূল্যায়ন প্রকাশ পাইছে, গল্পেও উদ্দীপকেও। বুঝতে পারলাম? এরপর এই এখানে কনে বিয়ে ভেঙে দিছে, ওখানে এই তোমার শম্ভুনাথ বাবু কল্যাণীর বাবা বিয়ে ভেঙে দিছে এবং বিয়ে করবে না বলে এও প্রতিজ্ঞা নিছে, কল্যাণীও বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা নিছে। এই বিষয়গুলো যে মিল আছে এইটা তুমি এখানে লিখে দিবা। উদ্দীপকের কোনো কথা তুমি বলবা না, জাস্ট বলে দিবা কি যে অপরিচিত গল্প থেকে দেখা যায় যে ওখানেও এই কল্যাণীর বাবার কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক চাওয়া হয়েছিল, কল্যাণীর বাবা যৌতুক দেওয়ার জন্য রাজি হয়েছিল, বাট অপমানমূলক কথা বলার কারণে তিনি অপমানিত বোধ করেন বা অপমানিত হন। এক্ষেত্রে পরে এই শম্ভুনাথ বাবু কল্যাণীর বাবাটা বিয়েটা ভেঙে দেয় এবং কল্যাণী কখনো বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নেয়। এই জিনিসগুলো তুমি এখানে নিজের ভাষায় লিখে দিবা। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর 3 নাম্বার প্যারা। 3 নাম্বার প্যারায় তুমি গল্প আর উদ্দীপকের সাথে রিলেট বা কানেক্ট করে দিবা, ঠিক যেমন গ নাম্বারের 3 নাম্বার প্যারাটার মধ্যে করছিলা। তাহলে কিভাবে এখন রিলেট করবা বা কানেক্ট করবা, এই গ নাম্বারে কিন্তু আমি একটু আগেই বলে দিলাম যে এদের এই উদ্দীপকের হচ্ছে এই চরিত্র, পাত্রের চরিত্র, পাত্রীর চরিত্র এবং অপরিচিতা গল্পের যে পাত্রীর চরিত্র, এদের মধ্যে এই বিষয়গুলোতে মিল পাওয়া যায়। ব্যাস, তুমি রিলেট করে দিলা, এখানে তুমি আরেক মার্ক পাবা। এইবার আসো এন্ডিং। এন্ডিংয়ে তুমি কি লিখবা? এখানে এন্ডিংয়ে তুমি যেই ভাষাটা ইউজ করবা সেটা হচ্ছে অতএব, অতএব বা হচ্ছে এখান থেকে বলা যায়, অতএব এখান থেকে বলা যায় বা উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই উদ্দীপকের এই চরিত্রের সাথে অপরিচিতা গল্পের এই চরিত্রের অনেকাংশ মিল খুঁজে পাওয়া যায় বা এই বিষয়গুলোর মিল খুঁজে পাওয়া যায় বা এদের মধ্যে তোমার হচ্ছে মিল রয়েছে। ঠিক আছে? অর্থাৎ আর যদি না মেলে, কোনো প্রশ্নের মধ্যে কোনো ঘনামারের মধ্যে যদি দেখো মেলে নেই, তখন কি বলবা? এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় বা এদের মধ্যে মিল নাই, মিল লক্ষ্য করা যায় না। ওকে, আচ্ছা, অনেক সময় এই ঘ নাম্বার প্রশ্নটার মধ্যে এভাবেও প্রশ্ন করে যে একটা উক্তি তুলে দেয় যে মনে করে বললো উদ্দীপকের এই কনের সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর অনেকাংশ মিল লক্ষ্য করা যায়, উক্তিটি বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন যখন করবে তখন তুমি বলবা যে হ্যাঁ, উক্তিটি সঠিক বা উক্তিটি আংশিক সঠিক। যখন দেখবা যে অনেকাংশ মেলে না, তখন বলবা উক্তিটি আংশিক সঠিক। আর যখন দেখবা পুরোপুরি মিলতেছে, তখন বলবা যে হ্যাঁ, উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক, ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো। এই প্রথম প্যারাটায় ওই ভাষাটা তখন লিখে দিবা যে হ্যাঁ, উক্তিটি সঠিক বা না, উক্তিটি সঠিক নয়। যখন বলবে যে উক্তিটি বিশ্লেষণ করো, তখন এই ভাষাটা ইউজ করবা। ওকে, এইটা হচ্ছে ঘ নাম্বার লেখার নিয়ম। এইবার আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু নির্দেশনা। ভাইয়া, কয় পেজ লিখব, কয়টা লাইন লিখলে ভালো হয়, এই জিনিসগুলো তোমরা অনেকেই প্রশ্ন করো। এক্ষেত্রে আমি ফার্স্ট যেই কথাটা বলবো এটা হচ্ছে শুধুমাত্র পেজ ভরালেই চলবে না। পেজ ভরাট করলেই যে মাত্র মানে শুধুমাত্র মার্ক পাবা এটা কিন্তু না, এটা এইচএসসি। এখানে তোমাকে একুরেট অ্যান্সারটা লিখতে হবে। ওকে, তাহলে প্রথমে যে কথা বলবো, পেজ ভরালেই কিন্তু চলবে না, শুধুমাত্র পেজ ভর্তি করবা এটাই চলবে না। হ্যাঁ, তুমি পেজ ভরবা, সুন্দর করে একটু বড় করেই লিখবা, বাট শুধুমাত্র ওইদিকে ফোকাস দিলে তোমার হবে না, তোমাকে এক্স্যাক্ট সঠিক অ্যান্সারটা করার জন্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার এই যে একদম পেজ ভরাবো না এই চিন্তাও কিন্তু আবার মাথায় আনা যাবে না। পেজ ভরালেই একদম বেশি মার্ক পাবো এই কথাটাও যেমন মাথায় আনা যাবে না, ঠিক তেমনি পেজ যে একদম ভরাবো না এই কথাটাও মাথায় আনা যাবে না। আচ্ছা, শুরুতেই বলি, ক এবং খ মার্কের জন্য তুমি কতটুকু পেজ ইউজ করবা। এটা তোমার একটা পৃষ্ঠা বা পেজ। ওকে, এইটার এই অংশটুকুতে তুমি ক কিন্তু লিখে ফেলতে পারবা, যেহেতু তোমার হচ্ছে কি 2 থেকে 1 লাইন না মাত্র ক নাম্বারটা 2 থেকে মাত্র 1 লাইন। এই কারণে এই অংশটুকুর ভিতরে কিন্তু তুমি ক নাম্বারটা লিখে ফেলতে পারবা পেজের একদম উপরের দিকে। এরপর খ নাম্বারটা এইখানে তুমি এই বাকি অংশটুকুর মধ্যে লিখবা। তার মানে ক নাম্বার এবং খ নাম্বার তুমি একটা পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করে ফেলবা। বুঝতে পারলা? একটা পৃষ্ঠায় হাইস্ট 14 লাইন ধরবে, তুমি এই একটা পৃষ্ঠার মধ্যে ক এবং খ নাম্বারটা লিখে ফেলবে। ওকে, আচ্ছা,
আরেকটা 2 নম্বরের কথা, প্রশ্নে যা চাইছে এর বাইরে কিছু দিবা না। প্রশ্নে যা চাইছে গল্পের ঠিক ওই রিলেটেড অংশটুকু লিখে দিবা। বুঝতে পারলাম? এবং ওই রিলেটেড কথাগুলাই তুমি বলবা। বাড়তি কথা বললে স্যার রাগান্বিত হয়ে বা স্যার রাগ করে কেটে দিতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা, রিলেটেড কথা ব্যতীত বাকি বাড়তি তথ্য দিবা না, এটা 2 নম্বর কথা। এবং 3 নম্বর কথা হচ্ছে এই মনে করো যে তোমার খ নাম্বার এবং গ নাম্বার এইটার ক্ষেত্রে কি করবা, তাই না? খ নাম্বার তো হইলো গ নাম্বার। গ নাম্বারের ক্ষেত্রে তুমি 1.5 পেজ লিখবা, 1.5 পেজ, 1.5 পৃষ্ঠা লিখবা। পৃষ্ঠা এবং পেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। 1.5 পৃষ্ঠা লিখবা, হ্যাঁ, 1.5 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠা কোনটাকে বলে বলো তো? যেমন এই মনে করো যে এইটা একটা খাতা, ওকে, এইটা হচ্ছে একটা কিন্তু পেজ, আর এইটা হচ্ছে একটা পৃষ্ঠা, আবার এইটা হচ্ছে একটা পৃষ্ঠা, ওকে। তো তুমি গ নাম্বারটা এখানে লেখা শুরু করলা, এই পৃষ্ঠা লিখলা এবং এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত লিখে দিবা। বুঝতে পারলাম? এটা হচ্ছে 1.5 পৃষ্ঠা। আর ঘ নাম্বারটা তুমি ফুলফিল 2 পৃষ্ঠা লিখবা। 2 পৃষ্ঠা বলতে এই যে 1 পৃষ্ঠা, এই যে 2 পৃষ্ঠা। ঘ নাম্বার শেষ। বুঝতে পারলাম? আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। ক্লিয়ার তো নাকি? তাহলে গ নাম্বারে তুমি এই যে এটা যদি 2টা পেজ হয়, এটা পেজ পুরা লিখলা, এখানে অর্ধেক লিখলা, অথবা অর্ধেকের একটু কম হয়েছে, ব্যাপার না, চলবে। গ নাম্বার। এরপর ঘ নাম্বারে আচ্ছা, ঘ নাম্বারে কি করবা? এই যে 2টা যদি পৃষ্ঠা থাকে, এই পৃষ্ঠা পুরাটা লিখবা, এই পৃষ্ঠাও পুরাটা লিখবা। বা এটা যদি এপিডোপিড হয় তাও সমস্যা নেই, অথবা একটু যদি মনে করো যে শেষের দিকে গিয়ে একটু পর্যন্ত হয়েছে তাও চলবে। তো এইভাবে তোমরা ঘ নাম্বার কয় পৃষ্ঠা লিখবা এইটাও বলে দিলাম, এবং কিভাবে লিখতে হবে এইটাও আশা করি ক্লিয়ার। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানায় যাবা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তী ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মাঝে চ্যানেলটা শেয়ার করে দিবা। ধন্যবাদ।